হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ক্লাস। আমার নাম সৌরভ বণিক। আজকে আমরা ইংলিশ গ্রামারের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যার উপরে সত্যি কথা বলতে ইংলিশ গ্রামারটা দাঁড়িয়ে আছে। গ্রামারের যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটাই হচ্ছে আমাদের টেন্স। অনেকেরই কিন্তু টেন্স সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকে না। অনেকেরই ধরো ছোটোর থেকে না টেন্সটাকে একটু ভয় পায়, বা টেন্স সম্পর্কে একটা কনফিউজিং কিছু আইডিয়াস ক্যারি করে, বা অনেক রকম তোমার পাজলস থাকে টেন্স নিয়ে। তো সেইগুলো অনেক পরবর্তী ক্ষেত্রেও কিন্তু রয়ে যায়, অনেক সময় সেই পটহোলসগুলো কিন্তু ঠিক হয় না। তো টেন্সটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে, কারণ টেন্সের ওপরে পুরো গ্রামারটা কিন্তু স্ট্যান্ড করছে। যার টেন্সের কনসেপ্ট খুব সলিড রয়েছে বা খুব পারফেক্ট আছে, তার কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন করতে ভীষণ সুবিধা হবে, এবং সেন্টেন্সে ভুল ধরতেও কিন্তু সুবিধা হবে। তো আজকে এই টেন্স নিয়ে আমরা আলোচনা শুরু করব। মূলত দেখো, টেন্স বলতে কি বোঝায়? টেন্স বলতে বোঝায়, টেন্স ডিনোটস দ্য ভার্ভ দ্যাট শোজ দ্য অ্যাকশন অর ইভেন্ট অফ সামথিং। ঠিক আছে? যেমন ধরো, টেন্স কি হয়? টেন্স মানেটাই হচ্ছে যে কোনো একটা কাল, বাংলায় আমরা কাল বলি। এবারে কাল মানে কি? কোনো একটা পার্টিকুলার ক্রিয়া বা ভার্ভ, সেটা কিভাবে হয়েছে, কখন হয়েছে, কি ফর্মে হয়েছে, বা কীরকম টাইপের সেটা ক্রিয়া বা অ্যাকশন, এই জিনিসগুলোকে আমরা ইন্ডিকেট করি টেন্সের মধ্যে দিয়ে, বা টেন্সটাকে ঠিকমতো প্রয়োগ করে। টেন্স বেসিক্যালি তিন রকম হয়। অলরেডি তোমরা টেন্স সম্পর্কে অনেকটাই জানো, বাট আজকে আমি যে আলোচনাগুলো শুরু করব ইন্ডিভিজুয়াল টেন্স নিয়ে, বা টেন্সের সাব ক্যাটাগরি বা ফর্ম নিয়ে, সেগুলো কিন্তু একটু ক্লিয়ার আইডিয়া পেতে পেতে তোমরা যাবে। এবং ফরমেশন অফ দ্য সেন্টেন্স, কনস্ট্রাকশন বা সিনট্যাক্স অফ দ্য সেন্টেন্স, এগুলো কিন্তু খুব ভালো করে তোমাকে মাথায় রাখতে হবে। এবং কিছু বেসিক রুলস রয়েছে, সেই রুলসগুলো তুমি যদি একটু মনে রাখো, তাহলে তোমার কিন্তু সেন্টেন্স তৈরি করতে খুব সুবিধা হবে, এবং সেন্টেন্সে এরর ফাইন্ড আউট করতেও কিন্তু খুব হেল্প করবে। ঠিক আছে? দেখো, বেসিক্যালি টেন্স তিন প্রকার আমরা সকলেই জানি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে ভূতকাল বা অতীতকাল, আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। রাইট? এই তিনটে কাল নিয়েই কিন্তু পুরো টেন্সের অ্যানালিসিস। এবার এই তিনটে টেন্সের মধ্যেই চারটে করে সাব ক্যাটাগরি রয়েছে। কীরকম সাব ক্যাটাগরি? প্রেজেন্ট টেন্স নিয়ে প্রথমে শুরু করি। দেখো, প্রেজেন্ট টেন্সে চারটে সাব ক্যাটাগরি আছে। ফার্স্ট হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেকেন্ড হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বা অনেকে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সও কিন্তু বলে, বোথ আর সেম। নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর লাস্ট হচ্ছে ফোর্থ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চার প্রকার সাব ক্যাটাগরিতে কিন্তু একটা টেন্স কাজ করে। রাইট? একইভাবে এই চারটে ক্যাটাগরি কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য। সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, থার্ড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর ফোর্থ হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। রাইট? একইভাবে কিন্তু ফিউচার টেন্সও জিনিসটা সেম। চারটে ক্যাটাগরি আছে: সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই গেল সাব ক্যাটাগরিজ। এবার আজকে আমাদের আলোচনা থাকবে কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে। নেক্সট ক্লাসে আমরা পাস্ট টেন্স নিয়ে ডিসকাস করব, কারণ সব কটা একসঙ্গে যদি আলোচনা করি তাহলে কিন্তু একটু হচপচি হয়ে যাবে। রাইট? তাহলে আজকে আমাদের ডিসকাশন হচ্ছে শুধু প্রেজেন্ট টেন্সের ওপরে। তাহলে আমরা কি বললাম, কি আলোচনা করলাম? যে টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে টাইম অফ অ্যাকশন, বা ভার্ব হুইচ শোজ দি অ্যাকশন অর দ্য ইভেন্ট পারফর্মড বাই দ্য সাবজেক্ট। তাহলে দেখো, আজকে যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি? মানে বর্তমানকাল। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে কোনো কিছু হয়, যায়, খেলে, গায়, কোনো কাজ করে, এরকম এনি টাইপ অফ প্রেজেন্ট অ্যাক্টিভিটিস কাম আন্ডার প্রেজেন্ট টেন্স। এবার প্রেজেন্ট টেন্সের ফার্স্ট যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স কি? আগে আমরা আস্তে আস্তে বুঝবো, এটা কনসেপচুয়াল ক্লিয়ারেন্সটা আগে হবে। আর এখানে দেখো, কিছু তোমাদের পিডিএফে তোমরা পেয়ে যাবে। পিডিএফে অনেক কিছু রুলস দেওয়া আছে। আমি অনেক কিছু রুলসগুলোকে 1 2 3 4 করে ক্যাটাগরাইজ করে দিয়েছি, অ্যালং উইথ এক্সাম্পলস। ওগুলো একটু তোমরা দেখে নেবে, বিকজ ওগুলো সব কিছু নিয়ে আমি বলবো না, বাট আমি মূল যে জিনিসটা, মানে মূল যে কনসেপ্টটা, সেটা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবং মূল কোন কোন স্থানে বেসিক্যালি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা প্রয়োগ করি বা ইউজ করি, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা থাকবে। তো বেসিক্যালি দেখো, ফার্স্ট যে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি, এটা আমাদের আগে বুঝতে হবে। রাইট? কারণ বাংলায় বা ইংলিশে আইডিয়াটা কিন্তু ক্লিয়ার থাকা ভীষণ দরকার। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি? কোনো কাজ খুব সাধারণভাবে বর্তমানকালে হয়ে থাকলে তাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। এক্ষেত্রে হ্যাবিচুয়াল কোনো অ্যাকশন হতে পারে। ধরো তুমি বললে যে আমি প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে যাই, তাহলে তুমি কি বলবে? আই গো টু মর্নিং ওয়াক, বা আই গো ফর মর্নিং ওয়াক এভরিডে ইন দ্য মর্নিং। তাহলে এটা হচ্ছে তোমার ইউজুয়াল হ্যাবিট,
বা হ্যাবিচুয়াল অ্যাকশন। ধরো তুমি বললে যে মা প্রতিদিন সকালে গীতা পাঠ করেন, তাহলে কি বলবে? মাদার রিডস দ্য গীতা এভরিডে ইন দ্য মর্নিং। ঠিক আছে, এইগুলো হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন। কিছু দেখো কিছু ইউনিভার্সাল অ্যাকশন রয়েছে যেগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ইউজ করি, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য আর্থ ইজ রাউন্ড। ঠিক আছে, তারপর ধরো তুমি বললে যে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ঠিক আছে, দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। এই যে সেন্টেন্সেসগুলো, এগুলোর কিন্তু কোনো পরিবর্তন কখনো হয় না বা হবেও না, রাইট? যে তুমি এরকম বলবে যে দ্য সান রোজ ইন দ্য ইস্ট, সূর্য উঠেছিল তার মানে কি এখন ওঠে না, এরকম কিন্তু হয় না। এই ধরনের যেগুলো ইউনিভার্সাল ট্রুথ আছে, কিছু প্রভাবও আছে, কিছু প্রভাব মানে হচ্ছে তোমার প্রবাদ বচন, সেগুলো কিন্তু প্রবাদ প্রবচনও আছে, সেগুলো কিন্তু সবসময় আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখি। তাহলে বেসিক্যালি সিম্পল প্রেজেন্ট টেন্সটা কী জিনিস? সিম্পল প্রেজেন্ট টেন্সটা হচ্ছে তোমার সাধারণ বর্তমান, কোনো কাজ সাধারণভাবে হয়, যায়, খায়, গায়, এরকম টাইপের যদি কোনো এক্সপ্রেশন বোঝায়, তাহলে কিন্তু আমরা এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স হিসাবে অ্যাপ্লাই করি। এটার নিয়মটা কি, বা হাউ টু কনস্ট্রাক্ট এ সেন্টেন্স, বা হোয়াট ইজ দ্য ফরমেশন অফ সিম্পল প্রেজেন্ট টেন্স? প্রথমে হচ্ছে তোমার সাবজেক্টটা আসবে। যেমন ধরো আমি বললাম যে আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন ডেলি। আমি প্রত্যেকদিন বিকেলবেলা ফুটবল খেলি। এটা তোমার একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, প্রতিদিন তুমি কাজটা করো, তাই তো? তাহলে আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন ডেলি। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আই এর পর কি বসবে? আই এর পর বসবে V1। V1 মানে কি? V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই প্লে, প্লেটা প্রেজেন্ট ফর্ম বসলো ভার্বের সাবজেক্টের পর, তাহলে সাবজেক্ট প্লাস V1 বসে গেল, তারপর তোমার বাকি পার্টটা বসবে, দ্যাট ইজ অবজেক্ট। অবজেক্ট টু দি সাবজেক্ট হতে পারে, অবজেক্ট কমপ্লিমেন্টও হতে পারে। তাহলে সেটা আমি অন্য বিষয়ে আসবো। তাহলে আমার ফরমেশনটা কি? ফার্স্ট হচ্ছে তোমার সাবজেক্ট আসবে, তারপরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, তারপরে হচ্ছে অবজেক্ট বা রিমেইনিং পার্ট আসবে। এইটা হচ্ছে আমার সিম্পল প্রেজেন্টের একটা ফরমেশন বা নিয়ম। এখানে আছে, তোমরা দেখে নেবে, পরিষ্কার দেওয়া আছে এখানে। এখানে যেমন আছে হি প্লেজ, শি রাইটস, এরকম দেওয়া আছে। আচ্ছা, এটা গেল আমার ফরমেশন। এবার আমি বলবো সিম্পল প্রেজেন্ট টেন্সে আমার কিছু এক্সেপশন বা রুল আছে। কী রুল? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল হচ্ছে যে যদি তোমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু মেইন যে ভার্বটা তুমি বসাচ্ছ, মানে V1 যেটা বসাচ্ছ, তার সঙ্গে কিন্তু এস বা ইএসটা যোগ হবে। কীরকম? ধরো এই যে বললাম আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন ডে, এই আইটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে আই এর পর প্লের সঙ্গে কখনোই এস বা ইএস যোগ হবে না। কিন্তু তুমি যদি এখানে আইটাকে তুলে নিয়ে অন্য একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দাও, যেমন ধরো বললে যে সমরেশ, সমরেশ প্লে, এটা কিন্তু প্লে হবে না, কি হবে? প্লেস হবে। সমরেশ প্লেস ফুটবল ইন দ্য আফটারনুন ডে। কেন প্লেস হলো? কারণ সমরেশটা হচ্ছে থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা মেইন যে ভার্বটা, তার সঙ্গে কিন্তু এস বা ইএস অ্যাড করব। ঠিক আছে, এক্ষেত্রে আরেকটু বলে রাখি, ধরো ইন জেনারেল বেশিরভাগ ভার্বের সঙ্গে কিন্তু এস যোগ হয় ইন কেস অফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, বাট কিছু কিছু ক্ষেত্রে ইএস যোগ হয়। যেরকম ধরো যদি কোনো ভার্বের শেষে ও থাকে, যেমন ধরো গো, ডু, এগুলো কিন্তু ক্ষেত্রে কী হবে? সমরেশ গোজ হবে, ইএস যোগ হবে। সমরেশ ডাজ হবে বা ডাজন্ট হবে নেগেটিভ সেন্সে। ঠিক আছে, তাহলে এই যে ডু বা গো, এগুলোর সঙ্গে ইএসটা আমরা ইন জেনারেল যোগ করি ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যদি এইরকম অ্যাকশন ভার্বগুলো লাস্টে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, যেমন ধরো ট্রাই, ট্রাই, ক্রাই, এই ধরনের যে শব্দগুলো, ওয়ার্ডসগুলো রয়েছে, ধরো ট্রাই কী হবে? ট্রাইস হয়ে যাবে। তাহলে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে লাস্টে ভার্বের, তাহলে কিন্তু সেটা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে চেঞ্জ হয়ে আইইএস হয়ে যায়। কীরকম? TRY ট্রাই, এটা হয়ে যাবে ট্রাইস, TRIES। ঠিক আছে, একইভাবে ক্রাই, ক্রাইস, এটা কিন্তু মনে রাখবে, এটা একটা এক্সেপশন, এগুলো অনেক ক্ষেত্রে লাগে। যেমন ধরো তুমি বললে দ্য চাইল্ড ক্রাইস লাউডলি, বাচ্চারা চিৎকার করে কাঁদে, তাহলে ক্রাইস, এটা কিন্তু মনে রাখবে। তাহলে আমরা কি শিখলাম? যে সিম্পল প্রেজেন্ট টেন্স কী জিনিস? কোনো কাজ সাধারণভাবে বর্তমানে হয়ে থাকলে বা হয় এরকম বোঝালে, তাহলে কিন্তু সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আসবে। আমাদের রুল টু কনস্ট্রাক্ট দ্য সেন্টেন্স বা ফরমেশনটা কি? ফরমেশনটা হচ্ছে সাবজেক্ট প্রথমে আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, তারপরে অবজেক্ট বা রিমেইনিং পার্ট আসবে। এখানে কি মনে রাখতে হবে? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু ভার্বের শেষে এস বা ইএসটা আমরা যোগ করব, আদারওয়াইজ কিন্তু করব না। ইন এনি আদার পারসন সাবজেক্ট আমরা কিন্তু করব না, রাইট? ধরো এরকম হলো যে দে,
তাহলে দেটা কিন্তু থার্ড পার্সন, বাট এটা কিন্তু প্লুরাল নাম্বার, তাহলে দে প্লেই হবে, এখানে এস বাই এস যোগ হবে না, রাইট। নেক্সট হচ্ছে তোমরা মনে রাখবে প্রভার্ব যদি কোনো থাকে, এটা এখানে আছে দেখবে একটু, কোনো প্রবাদ প্রবচন যদি থাকে, সে ধরো আমি বললাম যে আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, তার মানে কি একটা মানুষের পরিচয় হচ্ছে সে কীরকম সঙ্গে মেশে, তাহলে বাই দ্য কোম্পানি হি কিপস, ওই কিপস কিন্তু বসবে, কেপ্ট বা কিপিং এরকম কিন্তু হবে না, কারণ প্রভার্ব ক্যানট বি চেঞ্জড অর মডিফাইড, ঠিক আছে। জেনারেলি প্রভার্বগুলো কিন্তু সিম্পলি প্রেজেন্ট ফর্মে থাকে। এটা গেল। নেক্সট আমি আর দু একটা জিনিস বলবো। ধরো আরেকটা জিনিস তোমরা অলরেডি সবাই জানো, তবুও আমি একটু বলে দিই, ভার্বের কনজুগেশন বলে একটা ব্যাপার আছে। কনজুগেশন অফ ভার্ব, সেটা মানে কি, এই যে ভার্বের আমরা বলি না V1, V2, V3, এগুলো মানে কি, ধরো ফার্স্ট হচ্ছে V1। V1 মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটা ভার্বের তিনটে ফর্ম থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড হচ্ছে পাস্ট টেন্স, আর তারপর লাস্টের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ধরো ব্রিং, ব্রট, ব্রট, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, বিগিন, বিগ্যান, বিগান, এই যে তিনটে ফর্ম, চেঞ্জেবল ফর্ম, এইগুলোকে বলা হয় ভার্বের কনজুগেশন। তাহলে কনজুগেশন অফ ভার্ব মানে কি, ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা আশা করি তোমরা জানো। এটা কিন্তু খুব কাজে লাগবে এই টেন্সের ক্ষেত্রে, কারণ কার পরে কি আমি বসাবো, কোন ভার্বের ফর্ম বসাবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নোট অ্যান্ড টু থিঙ্ক অলসো। এটা গেল। আচ্ছা চলো, এই গেল মোটামুটি আমার সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার আরও কিছু ফর্মুলা আছে, একটু দেখে নেবে, অনেক কিছু রুলস এক্সাম্পলস আমি দিয়েছি পিডিএফে, তোমরা এগুলো সব পেয়ে যাবে, জাস্ট একটু ভালো করে দেখে নেবে, রাইট। ওকে, নেক্সট আমি আসবো। আচ্ছা আরেকটা জিনিস আমি বলে রাখি, অনেকের এটা গুলিয়ে যায় যে ধরো আমরা বলি যে উই প্লে ফুটবল, উই ট্রাভেল বাই ট্রেন টু দার্জিলিং, তাহলে এরকম এগুলো তো সব হলো সিম্পল প্রেজেন্ট টেন্সে। এবার ধরো আমি এরকম যদি বলি যে হি ইজ এ গুড ডক্টর, হি ইজ এ গুড ডক্টর, এটা আমরা কি বলবো, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্টের ক্যাটাগরিতেই আসবে। কারণ দেখো এম ইজ আর, এটা একটু পরে বলবো আমি, এম ইজ আর এরপর যদি কোনো আইএনজি দেওয়া ভার্ব আসে, দ্যাট উইল বি দ্য পার্ট অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে কাজটা করছে, ওরকম কিন্তু আমি বোঝাচ্ছি না। আমি সিম্পলি বললাম যে ধরো আমি বললাম ডক্টর কুণাল সরকার ইজ আ গ্রেট ডক্টর, তা ডক্টর কুণাল সরকার ইজ আ গ্রেট ডক্টর, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে রয়েছে, কিপ ইন মাইন্ড, ঠিক আছে। ওকে, তাহলে এগুলো হচ্ছে প্রফেশনকে আমি ইন্ডিকেট করছি। বা ধরো বললাম যে মিস্টার দাস ইজ আ রেপুটেড লয়ার, বা আই অ্যাম আ স্টুডেন্ট, এরকম যদি বলি, এরকম দের আর হান্ড্রেডস অফ সেন্টেন্সেস লাইক দিস। তাহলে এই সব কিছুই কিন্তু আসবে সিম্পল প্রেজেন্টের ক্যাটাগরিতে, রাইট। চলো, রুটিন অ্যাক্টিভিটিস। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, কোনো হিস্টোরিক ইভেন্ট যদি হয়, এটা কিন্তু আমরা অনেক জায়গাতে লেখাও দেখি বইতে এবং আমরা ইউজও করতে পারি। ইন কেস অফ এনি হিস্টোরিক ইভেন্ট আমরা কিন্তু সেটাকে সিম্পল প্রেজেন্টে ডিনোট করতে পারি। যেরকম ধরো জার্মানি ইনভেডস পোল্যান্ড, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ঠিক আছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বলে একটা বইও আছে। তাহলে ইন্ডিয়া উইন্স ফ্রিডম হিস্টোরিক ইভেন্ট, কিন্তু আমরা এখন বোঝাচ্ছি আমরা এক্ষেত্রে কিন্তু মানে উই হ্যাভ দ্য ফ্রিডম অ্যান্ড উই হ্যাভ দ্য রাইট টু ইউজ সিম্পল প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু মনে রাখবে, রাইট। আচ্ছা আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট টু নোট, সেটা হচ্ছে এর আগের ক্লাসে আমি একদিন বলেছিলাম তোমাদের, কিছু স্ট্যাটিভ ভার্ব রয়েছে। স্ট্যাটিভ ভার্ব তার মানে কি, যেই ভার্বগুলো আইএনজি ক্যারি করে না। যেমন ধরো FWL ফিল, SHAME শেম, লাভ, ঠিক আছে, হেয়ার HEAR হেয়ার, তারপর ধরো তোমার বিলিভ, সি, ট্রাস্ট, এই যে ওয়ার্ডসগুলো রয়েছে, এই যে ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলোর সঙ্গে না আইএনজি আমরা অ্যাড করি না। আইএনজি অ্যাড করলে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্ট, মানে এটা হয় না, ইটস রং এক্সপ্রেশন। তাহলে এই ধরনের ভার্ব যদি তুমি ইউজ করো, তোমার কিন্তু এই ভার্বটাকে স্ট্যাটিক ভার্ব হিসেবে রাখতে হবে। ধরো তুমি বললে আই হিয়ার আ নয়েস কামিং ফ্রম বিহাইন্ড, তার মানে কি, আমি একটা নয়েস শুনতে পাচ্ছি পেছন থেকে আসছে, তাহলে আই হিয়ার আ নয়েস, আই এম হিয়ারিং বলবে না। আই সি দ্যাট ইউ আর স্ট্যান্ডিং, আমি দেখতে পাচ্ছি তুমি দাঁড়িয়ে আসো। আই অ্যাম সিইং এরকম বলবে না, ইটস রং এক্সপ্রেশন। কম্পিটিটিভ ক্ষেত্রে কিন্তু কাটবেই। স্পোকেনে তুমি কিছুটা বলতে পারো, অনেকে বলে একটা প্রভাবও রয়েছে যে সিইং ইজ বিলিভিং, প্রভাবও আছে, সেটা প্রভাবই থাকুক, কিন্তু আমরা কিন্তু গ্রামাটিক্যালি এখানে ইউজ করব না, দ্যাট উইল বি ইনকারেক্ট এক্সপ্রেশন। ফিলিং দিয়ে বলি, যদি তুমি ফিল এর সঙ্গে আইএনজি দাও, তাহলে কিন্তু এটা যদি তুমি অন্য সেন্সে বলো, ধরো তুমি বললে যে আমি যখন সিমলায় একটা হিলে দাঁড়িয়েছিলাম, আমার একটা ডিফারেন্ট ফিলিং হচ্ছিল, তাহলে এই যে ফিলিংটা, এই ফিলিংটা কিন্তু এখানে ভার্ব নয়। দ্য ফিলিংস, মাই ফিলিংস
স্ট্যান্ডিং ইন শিমলা হিল ওয়াজ আ প্লেজেন্ট ওয়ান, এরকম যদি তুমি বলো তাহলে ফিলিংটা কিন্তু তোমার সাবজেক্টটা টার্ন করছে এবং এই ফিলিংটা কিন্তু নাউন হিসেবে চলে আসছে, মানে কনসিডার টু বি অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, ফিলিং ওটা কিন্তু আলাদা জিনিস, ওটা কিন্তু বলতে পারো যে আমি ফিলিংটা পেলাম, ফিলিংটা খুব বাজে, এটা হতে পারে, বাট দ্যাট ইজ নট এ ভার্ব, ট্রিট ইট অ্যাজ এ ভার্ব। তাহলে যদি তুমি ভার্ব হিসেবে ট্রিট করো, স্ট্যাটিক ভার্ব হিসেবে, তুমি কিন্তু আইএনজি দেবে না, দ্যাট উইল বি রং। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে পারসেপশন করতে হয়, মানে উই হ্যাভ টু রিয়ালাইজ দিস, উই হ্যাভ টু ফিল দিস। হিয়ার, সি, বিলিভ তো দেখা যায় না, মানে এটা টাচও করা যায় না, এটা বিশ্বাস করতে হয়। ট্রাস্ট, আই ট্রাস্ট ইউ, আই অ্যাম ট্রাস্টিং ইউ হয় না, আই অ্যাম বিলিভিং ইউ হয় না, আই অ্যাম লাভিং ইউ হয় না, এগুলো ভুল এক্সপ্রেশন। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। চলো, এই মোটামুটি এইগুলো ছিল হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের বিবরণ। এবার আমি আসবো তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সও কিন্তু বলে, যেটা আমি আগেই বললাম। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কোনো ঘটনা বা কোনো অ্যাকশন এই মুহূর্তে চলছে, কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এই মুহূর্তে চলছে, বা এই শুরু হলো এখন চলছে। ঠিক আছে, যেমন ধরো উই আর অ্যাটেন্ডিং দ্য ক্লাস নাও, ঠিক আছে, এরকম। বা ধরো বললাম হি ইজ প্লেয়িং ক্রিকেট নাও, শি ইজ কুকিং বিরিয়ানি নাও। ঠিক আছে, এই ধরনের যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো সব কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে কি, ঘটমান বর্তমান, মানে এই মুহূর্তে কাজটা চলছে, এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা ছোট্ট পার্থক্য আছে। পার্থক্যটা কি? জেনারেলি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা জেনারেলি কিন্তু টাইমটা উল্লেখ করি না, বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু আমরা টাইমটা মেনশন করে দিই, মানে ইন মোস্ট অফ দ্য কেসেস টাইম কিন্তু মেনশন করা থাকে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কাজটা শুরু হয়েছে, এখন চলছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে অনেক দিন আগে বা অনেক আগে শুরু হয়েছিল, স্টিল গোয়িং অন। এই টাইমের ডিফারেন্স, আর কিচ্ছু নেই। এবং আরেকটা ডিফারেন্স রয়েছে কি, ফরমেশনটা আমি বলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন হচ্ছে, ফার্স্ট তোমার সাবজেক্ট আসবে, নেক্সট হচ্ছে এম ইজ আর যে কোনো একটা আসবে, হয় এম দেবে বা ইজ দেবে বা আর দেবে। তোমরা জানো অলরেডি আই এর পরে এম হয়, বাকি সব কোনো ক্ষেত্রে এম হয় না, বাকি সব ক্ষেত্রে ইজ বা আর হয় ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট। তাহলে ফার্স্ট সাবজেক্ট আসলো, তারপরে এম ইজ আর যে কোনো একটা বসবে, তারপরে ভি ওয়ান মানে কি বললাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সঙ্গে আইএনজি বসবে অবশ্যই, আইএনজি ডিনোটস সামথিং ইজ গোয়িং অন। ঠিক আছে, তাহলে ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। ধরো আমি বললাম যে আই অ্যাম সুইমিং ইন আ পন্ড নাও, তার মানে কি আমি পুকুরে এখন সাঁতার কাটছি, বা নাওটা বাদ দিয়ে দাও, বারবার আমি নাও বলছি। তাহলে আই অ্যাম সুইমিং ইন আ পন্ড। ঠিক আছে, বা আই অ্যাম সাইক্লিং টুয়ার্ডস মাই হোম। এই যে সেন্টেন্সগুলো বললাম যে আই অ্যাম সুইমিং, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসলো, সুইম হচ্ছে মেইন ভার্ব বা রুট ভার্ব, তাই তো, বা বেস ভার্ব, প্রেজেন্ট টেন্সে আছে, এর সঙ্গে আইএনজি দিলাম, সুইমিং প্লাস অবজেক্ট দিলাম ইন দ্য পন্ড বা ইন দ্য পন্ড নাও, বা ইন দ্য গ্যাঞ্জেস নাও। ঠিক আছে, তাহলে ফরমেশনটা কী হলো, ফার্স্ট হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এই হচ্ছে আমার ফরমেশন। অনেক এক্সাম্পল, প্রচুর এক্সাম্পলস রয়েছে, তুমি যে কোনো সময় বানাতে পারো এক্সাম্পলস। ঠিক আছে, ধরো বললে যে সে এখন কম্পিউটারে কাজ করছে, কি বলবে, হি ইজ ওয়ার্কিং অন হিজ কম্পিউটার নাও। ঠিক আছে, তাহলে এই যে ধরনের বাক্য, তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, ইজ বসলো, কারণ হিয়ের পরে তো আর বসবে না, এমও বসবে না, ইজ বসবে। তারপরে হচ্ছে ওয়ার্ক হচ্ছে মেইন ভার্ব, সঙ্গে আইএনজি দিলাম কারণ কাজটা করছে এখন। তাহলে হি ইজ ওয়ার্কিং কোথায় করছে, তার কম্পিউটারে, অন হিজ কম্পিউটার এখন করছে নাও। বোঝা গেল? এই হচ্ছে মোটামুটি ফরমেশন, রাইট? তাহলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স খুব সহজ বোঝার, যে কোনো কাজ এখন ঘটছে, চলছে, এরকম বোঝালে আমরা, কিছু সময় ধরে চলছে এরকম বোঝালে কিন্তু আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইউজ করব। কিন্তু যদি এরকম থাকে, বারবার বলছি, যদি এরকম থাকে যে ছেলেটি 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে, তাহলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। তাহলে কি হবে? তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আইডিয়াটা আমি বলে দিই কিছুটা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো কোনো কাজ অনেকক্ষণ আগে শুরু হয়েছিল, এখনও চলছে, বেসিক্যালি টাইম পিরিয়ডটা মেনশন করা আছে, অথবা এটা বোঝাচ্ছে যে কাজটা অনেকক্ষণ ধরে চলছে। ধরো এরকম আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, আমি টাইমটা বলে দিলাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, আমি ফর্মুলাটা পরে আসছি, তার আগে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো, রাইট? ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, অনেক সময় এটাও মানুষের, মানে স্টুডেন্টসদের মনে এটা ঘোরে, যে যদি কোনো নিয়ার ফিউচার হয়,
ধরো নিয়ার ফিউচার মানে কি একদম ঘটতে চলেছে, রাইট? এরকম যদি কোনো নিয়ার ফিউচারে কোনো অ্যাকশন বোঝায় তাহলে কি আমরা সেটা ফিউচার টেন্সে ফেলে দেবো, নাকি সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও ইন্ডিকেট করতে পারবো? এক্ষেত্রে আমি বলি ইয়েস, আমরা কিন্তু এটা করতে পারি। ধরো আমি বললাম যে আমরা কাল ব্যাঙ্গালোর যাচ্ছি, ঠিক আছে? আমরা কাল ব্যাঙ্গালোর যাচ্ছি। দেখো যদি আমি বলি যে আমরা কাল ব্যাঙ্গালোর যাব, বাংলা যদি এরকম মিন করি, তাহলে আমি বলতেই পারি যে উই উইল গো টু ব্যাঙ্গালোর টুমরো, এটা আমরা বলতে পারি। কিন্তু আমি ফিউচার টেন্সটা আলোচনা করছি না, আমি এই ফিউচারের নিয়ার ফিউচার যে ইভেন্টটা আমরা একদম হতে চলেছে, এই ইভেন্টটাকে কিন্তু আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও বোঝাতে পারি। কীভাবে বলবো? উই আর গোয়িং টু ব্যাঙ্গালোর টুমরো, একদম নিয়ার ফিউচার, এটা কিন্তু আমরা এইভাবে ইউজ করতে পারি। ঠিক আছে? ধরো বললে যে হি ইজ গোয়িং টু প্যারিস টুমরো, ঠিক আছে? আই অ্যাম, ধরো আমি ফোনে কাউকে বলছি আই অ্যাম রিটার্নিং ফ্রম চেন্নাই টুমরো, আমি কাল চেন্নাই থেকে ফিরছি। তার মানে কি একদম নিয়ার ইভেন্ট, জাস্ট গোয়িং টু হ্যাপেন। এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করতে পারি, এটা মনে রাখো, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে আমরা চলে আসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? খুব চমৎকার জিনিস, আমরা প্রচুর ইউজ করি এটা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে কোনো কাজ যেটা কিছুক্ষণ আগে বা এইমাত্র সম্পন্ন হয়েছে, কিন্তু কাজটার রেশ এখনও রয়ে গেছে। A work or an action or an event which has just completed বা finished, but the impression of the event is still alive. তার মানে কি? ধরো আমি বললাম যে I have bought a beautiful mobile phone today. তার মানে কি আমি একটা সুন্দর মোবাইল ফোন আজকে কিনেছি। তাহলে কিনেছো মানে আজকেই কাজটা হয়েছে, একদম কিছুক্ষণ আগে বা কিছু সময় পূর্বে কাজটা হয়েছে, তার রেস্টটা এখন রয়ে গেছে, ঠিক আছে? ধরো আমি বললাম যে সে পরীক্ষায় পাশ করেছে, ঠিক আছে? তাহলে হি হ্যাজ পাসড দ্য এক্সাম, বোঝা গেল? সে পরীক্ষা পাশ করেছে, তাহলে হি হ্যাজ পাসড দ্য এক্সাম বা হি হ্যাজ ক্র্যাকড WBCS। তাহলে এই যে সেন্টেন্সগুলো বললাম মানে কি একদম সদ্য হয়ে যাওয়া কোনো ঘটনা আমি ইন্ডিকেট করছি, ঠিক আছে? একদম পাস্টে আমি চলে যাব না, একদম সদ্য হয়ে গেছে কোনো ঘটনা, তার রেস্টটা রয়ে গেছে, এরকম কোনো জিনিস যদি আমি ইন্ডিকেট করি তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এটার ফরমেশনটা কি বা এটার কনস্ট্রাকশনটা কি? প্রথম হবে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে সাবজেক্ট আসবে, এরপর বসবে হচ্ছে হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা বসবে। হ্যাভ বা হ্যাজ যেটা অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে, হেল্পিং ভার্বের মধ্যে পড়ে, তোমরা জানো ভার্বের সময় আমি বলেছিলাম হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো আমরা বলে আলোচনা করেছিলাম। তাহলে এই যে হ্যাভ আর হ্যাজ যেটা রয়েছে তার মধ্যে একটা বসবে সাবজেক্টের পর, তারপর কি বসবে? তারপরে বসবে তোমার V3। V3 মানে কি? একটু আগে বলেছিলাম কনজুগেশন অফ ভার্বস। তাহলে V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ধরো আমি বললাম যে সে দার্জিলিং ভিজিট করেছে, আমি কিন্তু করেছিল বলছি না, করেছে। তাহলে কি বলবো? হি হ্যাজ ভিজিটেড দার্জিলিং। তাহলে ভিজিট, ভিজিটেড, ভিজিটেড, ঠিক আছে? ধরো আমি বললাম বাচ্চাটা এক গ্লাস দুধ পান করেছে, কি বলবো? দ্য চাইল্ড হ্যাজ ড্রাঙ্ক আ গ্লাস অফ মিল্ক, বোঝা গেল? তাহলে দ্য চাইল্ড কি? দ্য চাইল্ড হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তারপরে হ্যাজ বসে, রাইট? তাহলে দ্য চাইল্ড হ্যাজ ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, কি বসবে? থার্ড ফর্ম বসবে, মানে ড্রাঙ্ক বসবে। দ্য চাইল্ড হ্যাজ ড্রাঙ্ক, এবার রিমেইনিং পার্টটা কী আছে বা অবজেক্ট কী আছে? আ গ্লাস অফ মিল্ক, বোঝা গেল? এই ফর্মে আমরা কিন্তু এটাকে প্রয়োগ করব বা সেন্টেন্স কনস্ট্রাক্ট করব। তাহলে আবারও বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে কোনো কাজ এইমাত্র ঘটেছে বা কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে, এরকম কিছু বোঝায়, বাট সেই কাজটার রেস্টটা হয়তো এখনও রয়ে গেছে, ইমপ্রেশন অফ দ্য ইভেন্ট ইজ স্টিল দেয়ার। এরকম ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে বলি অনেকের কিন্তু কনফিউশন হয় যে কার পরে হ্যাভ দেবো, কার পরে হ্যাজ দেবো। এক্ষেত্রে আমি একটাই স্টেটমেন্ট তোমাদের কাছে রাখবো, সেটা হচ্ছে যদি দেখো যে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার আছে, সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার আছে, তারপরেই শুধুমাত্র হ্যাজ বসবে ইন কেস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাকি সকল ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসবে। আই এম রিপিটিং, যদি সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তারপরেই আমি হ্যাজটা ইউজ করব, বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু তুমি হ্যাভ ইউজ করবে, বোঝা গেল? আশা করি এরপরে আর কনফিউশন হবে না। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু মনে রেখো। অনেক এক্সাম্পলস হয়, আমি এক্সাম্পলস দিয়েছি, পিডিএফে আছে, একটু দেখে নেবে। দেয়ার আর মাল্টিপল এক্সাম্পলস রিলেটিং টু দিস টেন্স ফর্ম। আচ্ছা, এবার আমি চলে আসবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অলরেডি আমি কিন্তু একটা ভেরিয়েশন বা ডিফারেন্স আলোচনা করেছি বিটুইন
প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবারও বলবো, দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য টু টেন্স ফর্মস লাইস ইন টাইম। টাইম হচ্ছে মানে টাইম মেনশন একটা করা থাকবে আর একটা করা থাকবে না, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। এছাড়া বলি মানে ফরমেশনটা একটু ডিফারেন্ট ইন কেস অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আগে বুঝি আমরা। দেখো, কোনো কাজ অনেকক্ষণ আগে শুরু হয়েছে, এখনও কাজটা চলছে। অনেকক্ষণ আগে বা অনেক দিন আগেও তুমি বলতে পারো কাজটা শুরু হয়েছে, বাট এখনও কিন্তু কাজটা অনগোয়িং, রানিং, কাজটা কিন্তু শেষ হয়ে যায়নি। শেষ হয়ে গেলে কিন্তু অন্যরকম টেন্সে চলে আসবে। সদ্য শেষ হয়ে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বলতে পারবো, অথবা আমি পাস্টে চলে যাবো, ঠিক আছে? তো আমি সেদিকে যাচ্ছি না। তাহলে কোনো কাজ ধরো তুমি বলছো যে ইঞ্জিনিয়াররা এই ব্রিজটা 2 বছর ধরে বানাচ্ছেন, তার মানে কি 2 বছর আগে শুরু হয়েছিল, এখনও কিন্তু কাজটা চলছে, কাজটা কিন্তু শেষ হয়নি। তাহলে এই যে লং পিরিয়ড অফ টাইম ধরে কাজটা চলছে, এইটাকে ইন্ডিকেট করার জন্য আমরা কিন্তু এই টেন্স ফর্মটা অ্যাপ্লাই করবো, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? তাহলে এটা আমার কনস্ট্রাকশনটা কী হবে, কনস্ট্রাকশনটা আমি দেখি বা ফরমেশনটা দেখি। প্রথম হচ্ছে কী হবে, সাবজেক্ট হবে। সাবজেক্টকে এই সেন্টেন্সটা বললাম ইঞ্জিনিয়াররা, তার মানে দ্য ইঞ্জিনিয়ার্স, এটা সাবজেক্ট হয়ে গেল। এরপর কি বসবে, এরপরে বসবে হ্যাভ বিন বা হ্যাজ বিন। এই ফর্মটা তোমরা মনে রাখবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এবার কোনটা বসাবে এই কনফিউশন আমি একটু আগে দূর করেছি। যদি দেখো যে সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার আছে, তাহলেই কিন্তু হ্যাজ বসবে, বা এই টেন্সের ক্ষেত্রে কী বসবে, হ্যাজ বিন বসবে। কিন্তু যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকে, তাহলে কিন্তু নির্দ্বিধায় তুমি এখানে হ্যাভ বিন বসাতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দ্য ইঞ্জিনিয়ার্স থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, তাহলে কিন্তু হ্যাজ বিন বসবে না, কি বসবে, হ্যাভ বিন বসবে। তাহলে দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন, ব্রিজটা বানাচ্ছে 2 বছর ধরে। বিল্ডিং দ্য ব্রিজ বা কনস্ট্রাক্টিং দ্য ব্রিজ, কী বলেছিলাম একটু আগে, যে সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে, তারপরে কি বসবে, তারপরে বসবে তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1, এবং তার সঙ্গে আইএনজিটা বসবে। জেনারেলি কী হয়, সবসময় আইএনজি কিন্তু রুট ভার্বের সঙ্গেই বসে, এটা তোমরা অলরেডি জানো। যেমন ধরো সুইমিং, গসিপিং, চ্যাটিং, টেলিং, স্পিকিং, এই যে মেইন ভার্ব, তার সঙ্গে কিন্তু আইএনজিটা বসছে। তাহলে এখানে বিল্ড মেইন ভার্ব বা কনস্ট্রাক্ট মেইন ভার্ব, তার সঙ্গে আইএনজি বসবে। তাহলে সেন্টেন্সটা ফিরে আসি, দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং বা কনস্ট্রাক্টিং দ্য ব্রিজ ফর দ্য লাস্ট 2 years। ফর দ্য লাস্ট 2 years। একটা জিনিস মনে রাখবে, ফর আর সিন্স, এই দুটো প্রিপোজিশন কিন্তু খুব ঝামেলা করে এই টেন্সগুলোর ক্ষেত্রে। কীরকম ঝামেলা করে? ঝামেলা করে হচ্ছে যে কতটা টাইম বুঝিয়েছে বা কোন সময়ের স্প্যানকে বুঝিয়েছে, এইটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে টু ইউজ ফর অ্যান্ড সিন্স। এটা বুঝতে গেলে আমাকে একটাই ফর্মুলা মাথায় রাখতে হবে, যে ফর ইন্ডিকেটস পিরিয়ড অফ টাইম, সিন্স ইন্ডিকেটস পয়েন্ট অফ টাইম। কীরকম এক্সাম্পলে আসি, ধরো এই যে আমি বললাম যে 2 বছর ধরে ইঞ্জিনিয়াররা কিন্তু ব্রিজটা এখনও বানাচ্ছে, তাহলে 2 বছর কবে থেকে শুরু হয়েছিল আমি বলেছি? আমি বলিনি। আই হ্যাভ নট মেনশনড দ্য পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, যদি আমি বলতাম যে 2018 থেকে ব্রিজটা বানাচ্ছে, 2017 থেকে ব্রিজটা বানাচ্ছে, তাহলে কিন্তু ফর হতো না, তাহলে কি হতো, তাহলে সিন্স ইউজ করা হতো। তার মানে কি, তাহলে সেন্টেন্সটা কী হতো, দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন কনস্ট্রাক্টিং দ্য ব্রিজ সিন্স 2018 বা সিন্স 2017। তার মানে কি, পয়েন্ট অফ টাইম আমি মেনশন করে দিয়েছি 2017 বা 18, এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। একই রকমভাবে একটা এক্সাম্পল বলি, ধরো বললাম যে মহেন্দ্র সিং ধোনি 15 বছর ধরে ক্রিকেট খেলছে, মানে এখনও খেলছে, 15 বছর ধরে ক্রিকেট খেলছে। কি বলবো, মহেন্দ্র সিং ধোনি হ্যাজ বিন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বিন, প্লে মেইন ভার্ব, আইএনজি বসবে, V1 প্লাস আইএনজি, প্লেয়িং। তাহলে মহেন্দ্র সিং ধোনি বা MS ধোনি হ্যাজ বিন প্লেয়িং, কী খেলছে, ক্রিকেট। কত বছর ধরে, লাস্ট 15 বছর ধরে। তাহলে ক্রিকেট ফর দ্য লাস্ট 15 years। ফর হলো কেন, বিকজ আই অ্যাম ইন্ডিকেটিং দ্য মানে হিউজ পিরিয়ড অফ টাইম, টাইম স্প্যানটাকে বলছি, বাট পয়েন্ট অফ টাইম কিন্তু বলিনি। আমি কিন্তু তোমাকে বলিনি যে 2005 থেকে খেলছে। যদি বলতাম 2005 থেকে খেলছে, তাহলে কী হতো, তাহলে ফরটা হতো না, তাহলে হতো MS ধোনি হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স 2005। একই রকমভাবে একটা এক্সাম্পল বলি, ধরো তোমাকে কেউ বলছে যে আমি তোমার জন্য স্টেশনে 1 ঘন্টা ধরে ওয়েট করছি, ঠিক আছে? তাহলে 1 ঘন্টাটা লম্বা পিরিয়ড অফ টাইম, ও কিন্তু বলেনি কটার থেকে ওয়েট করছে, ও বলেছে 1 ঘন্টা ধরে বা 30 মিনিট ধরে ওয়েট করছে।
তাহলে কি টেন্স হবে এখানে? এখানে টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ আগে শুরু হয়েছিল, এখনও চলছে, ঠিক আছে? তাহলে আনসারটা কী হবে? ও বলবে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 1 আওয়ার বা ফর অ্যান আওয়ার। ওয়ানটা বলছি না, ফর অ্যান আওয়ার। তাহলে ফর বলবে কারণ পিরিয়ড অফ টাইমও মেনশন করছে। হ্যাঁ, যদিও বলতো যে আমি তোমার জন্য 4টে থেকে ওয়েট করছি, এখন 5টা বাজে, তাহলে 1 ঘন্টা হলো, 4টে থেকে বলেছে, তাহলে কী হতো? আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 4 o'clock বা 4 PM। বোঝা গেল? এইভাবে কিন্তু ফর আর সিন্সটা ব্যবহার হয়, একটু মনে রাখবে, এটা কিন্তু খুব ভোগায়। দেখো এই যে লাস্ট এক্সাম্পলটা আমি বললাম, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে 1 ঘন্টা তো অল্প সময়, তো এখানে আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আনার কি আছে? কোয়েশ্চেনটা খুব ভ্যালিড, কোয়েশ্চেনটা ভীষণ ভ্যালিড। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা রিটেনেও তুমি এটা বলতে পারো যে আই অ্যাম ওয়েটিং ফর ইউ ফর অ্যান আওয়ার, এটা বলতেই পারো, এটা কোনো ভুল নয়। বেসিক্যালি কী হয়, যেহেতু টাইমটা উল্লেখ করে দিয়েছে, তো এই জন্য সবথেকে সেফ ট্রান্সলেশন হচ্ছে বা সেফ ওয়ে টু ইউজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম, ঠিক আছে? এবার রেস্ট ডিপেন্ডস অন ইউ, বাট গ্রামাটিক্যালি বলবো যদি একটা লম্বা সময় উল্লেখ করা থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাই ব্যবহার করবে। দ্যাট ইজ দ্য সেফ ওয়ে টু ইউজ, রাইট? চলো, এই গেল মোটামুটি আমাদের 4টে টেন্স ফর্মের একটা অ্যানালিসিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। অলরেডি তোমরা জানো, বিকজ অল অফ ইউ আর অ্যাসপিরেন্টস ফর WBCS অ্যান্ড PSC এক্সামস অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামস, তো তোমাদের কাছে অলরেডি নলেজ ছিল, বাট এই জায়গাগুলো একটুখানি আমি হাইলাইট করলাম, একটু মনে রাখবে জায়গাগুলো। আর PDF-এর যে কিছু ডিটেলস আমি দিয়েছি অ্যালং উইথ সাম বিউটিফুল এক্সাম্পলস, ওই এক্সাম্পলসগুলো কিন্তু ধরে ধরে একটুখানি মনে রাখবে, রাইট? তাহলে তোমার সেন্টেন্স মানে কনস্ট্রাকশন করতে সুবিধা হবে, আর রুলসগুলো মনে রাখলে তোমার এরারকে স্পট করতে কিন্তু সুবিধা হবে। কারণ গ্রামারের রুলসগুলো আমরা বারবার দেখি বা বারবার অ্যানালিসিস করি কেন? তার কারণ হচ্ছে যে রুলসগুলো ভালো করে মনে রাখলে আমি ধরতে পারবো কোন জায়গায় ভুলটা ওরা দিচ্ছে, ঠিক আছে? নাহলে কিন্তু আমি ধরতে পারবো না। অ্যান্ড অলসো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু প্র্যাকটিস, কারণ প্র্যাকটিস তোমায় প্রচুর করতে হবে। আমি যে হোমওয়ার্কগুলো তোমাদেরকে দেই বা ক্লাসের শেষে যেগুলো তোমরা পাচ্ছ PDF, সেই হোমওয়ার্কের মধ্যে কিন্তু দেখবে বেশিরভাগই এরর কারেকশন থাকে এবং কিছু কিছু অন্যান্য টাইপের হোমওয়ার্কের কোয়েশ্চেনও থাকে। তো এরর কারেকশনটা আমি বেশি করে দিই কেন? কারণ এই জায়গাটা যদি কারোর স্ট্রেংথ বাড়ে, সে কিন্তু এমনি স্ট্রং হয়ে যাবে। আর এই জায়গাটা ঠিক থাকলে তার পরবর্তী স্টেপগুলো অসুবিধা হবে না। কারণ টেন্স বলো বা যে কোনো পার্ট অফ স্পিচ বা এরপরে আরও অনেক চ্যাপ্টার্স আসবে, এই ধারণাগুলো যদি ক্লিয়ার তোমাদের থাকে, স্ট্রং ফাউন্ডেশন বিল্ড আপ করতে পারো এবং একটা সেন্টেন্স দেখা মাত্র এররটাকে ক্যাচ করতে পারো, তাহলে কিন্তু তুমি পারফেক্ট ইংলিশ লিখতে পারবে ইন কেস অফ ডেসক্রিপটিভ পার্ট। কারণ এই সব তোমার আইডিয়াগুলো হেল্প করবে তোমাকে ডেসক্রিপটিভ। অবজেক্টিভে তো করবেই, টু ফাইন্ড আউট দ্য এরার্স অ্যান্ড মিস্টেক্স অ্যান্ড টু গিভ দ্য কারেক্ট অপশনস, কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশে কিন্তু তোমার ভীষণভাবে হেল্প করবে এই আইডিয়া বা এই নলেজগুলো। কেন বলো তো? কারণ দেখো, যখন আমরা ধরো PSC ক্লার্কশিপের ডেসক্রিপটিভ এক্সাম অথবা WBCS-এর যে পেপার 2 কম্পালসরি ইংলিশ ডেসক্রিপটিভ পার্ট, এই জায়গাগুলো তুমি যখন লিখবে, তোমার মধ্যে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, এই টেন্সের নলেজটা খুব ভালো করে থাকে, তোমার কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন বা গ্রামার নিয়ে ভাবতে হবে না। তুমি ভাববে ওই জায়গাটাকে এক্সেলেন্ট কী করে করা যায়, ওই জায়গাটাকে আরও কিছু অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্লিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস, ওগুলো কী করে দেওয়া যায়। তো সেগুলো তুমি তখনই পারবে ওয়েন ইউ আর স্ট্রং ইন ফাউন্ডেশন। বুঝতে পারলাম? তো এইটা একটুখানি মাথায় রাখবে, এই জায়গাটাকে খুব স্ট্রং করো, বাকিটা দেখবে একটুখানি পড়লে বা একটুখানি কালচার বেশি করে করলে হয়ে যাবে। আর বারবার আমি বলবো সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস খুব ভালো করে পড়বে। এভরিডে কালচারের মধ্যে থাকো, কারণ এগুলো এভরিডে কালচার না করলে মানে ইটস লাইক কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন 30 মিনিট করে তুমি যদি পড়ো, তোমার কিন্তু মাথায় থাকবে। এবং একদিন নিয়ে বসলাম 2 ঘন্টা 3 ঘন্টা পড়লাম, আবার 6 দিন পর নিয়ে বসলাম, this is not the way to memorize and keep in mind all the current affairs বা কারেন্ট অ্যাক্টিভিটিস অফ দি কান্ট্রি বা ওয়ার্ল্ড। তা তোমাকে কী করতে হবে? তোমাকে প্রত্যেক দিন এটা হ্যাবিচুয়ালি 20 to 30 মিনিটস তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিতে হবে যে আজকে সারাদিন কী কী হলো। একই রকমভাবে কিন্তু ইংলিশটাও তাই। ইংলিশের যে সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো প্রত্যেক দিন একটা কালচারের মধ্যে নিয়ে চলে আসো এবং একটা হ্যাবিট করে নাও যে আজকে আমি এই সময়টা রাত্রি 10টা থেকে 10টা 25 অবধি আমি সিনোনিম, অ্যান্টোনিম পড়বো এভরিডে। সকালবেলা একটুখানি আমি আধ ঘন্টা বা 30 মিনিট বা 20 মিনিট মতো আমি ইডিয়ামগুলো দেখে নিলাম। কারণ ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর সিনোনিম, অ্যান্টোনিম বেশিরভাগ স্টুডেন্টদেরই কিন্তু প্রবলেম করে। আমি আগেও বলেছি, আবারও বলবো, কমন কোয়েশ্চেন্স তুমি এক্সপেক্ট করবে না। এই জন্য একটু নিজের যে নলেজের হরাইজন, এটাকে একটু এক্সপ্যান্ড করো, দেখবে অনেক সুবিধা হবে। এবং এটা খুব নর্মাল টু সে যে সিনোনিম, অ্যান্টোনিমের সেন্স তোমার যদি ভালো থাকে, তুমি কিন্তু কোয়েশ্চেন ধরতেও পারবে।
যে কোনো জায়গায় তুমি কোয়েশ্চেন বুঝতে পারবে, এবং এটা তোমাকে হেল্প করবে ম্যাথামেটিক্সে, এটা তোমাকে হেল্প করবে জিআই এর কোয়েশ্চেন বুঝতে, এটা তোমাকে হেল্প করবে অন্যান্য সাবজেক্টে যে মেনে কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো বুঝতে। তো এগুলো একটু মাথায় রাখো, অলরেডি তোমরা জানো। চলো এবার আমি চলে আসবো কিছু এরর কারেকশন, রাইট? অল্প একটু দিয়েছি, এই জায়গাটা আমি আলোচনা করে দিই, খুব ভালো করে খেয়াল করো, আমি কোয়েশ্চেনগুলো পড়ছি। ফার্স্ট কোয়েশ্চেনে কী আছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1 কী আছে, হি ইজ ইল সিন্স লাস্ট নাইট, সে গত রাত থেকে অসুস্থ। তাহলে টাইম কিন্তু উল্লেখ করে দিয়েছে ওরা, লাস্ট নাইট। তাহলে যেহেতু টাইমটা উল্লেখ আছে এবং লম্বা সময় ধরে চলছে, এখনও অসুস্থ, তাহলে কী হবে এটা, এটা কিন্তু এই জায়গাটা ভুল আছে। এটা আনসার কী হবে, এটা হবে হি হ্যাজ বিন ইল। বোঝা গেল, হি হ্যাজ বিন ইল, ইজটা কিন্তু হবে না, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই আনসারটা আসবে। কন্টিনিউয়াস কিন্তু হবে না, কারণ হি হ্যাজ বিন, তারপরে কোনো কাজ কন্টিনিউয়াস কোনো প্রসেস কিন্তু বলেনি, জাস্ট বলেছে হি হ্যাজ বিন ইল, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আনসারটা হলো, তাহলে এখানে ভার্বের ভুল ছিল, রাইট? চলো নেক্সট চলে আসি, আই অ্যাম লাইকিং দিস কালার ভেরি মাচ। লাইক হচ্ছে একটা স্ট্যাটিক ভার্ব, এর মধ্যে পড়ে, কখনোই লাইকিং লাভিং এগুলো হয় না। একটু আগেও বলেছিলাম এই জায়গাটা। তাহলে এখানে কী হবে, এই জায়গাটা ভুল আছে, এটা শুধু হবে আই লাইক দিস কালার ভেরি মাচ, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে নাম্বার 3, কি বলেছে, শি ইজ নট ফিলিং এনি পেন। একই রকম জিনিস বললাম, শি ইজ নট ফিলিং এনি পেন, এটা কিন্তু স্পোকেন ইংলিশে তুমি বলতে পারো, বাট অ্যাকচুয়ালি ইন কেস অফ রিটেন ইংলিশ বা কম্পারেটিভ গ্রামার হবে না, ভুল ইংলিশ। তাহলে কী হবে, এটা আনসার হবে শি ডাজন্ট ফিল এনি পেন। আবার বলি, শি ডাজন্ট ফিল এনি পেন, এখানটা হবে ডাজ নট, বা আমি একবারে করে দিই ডাজন্ট, আর এখানে ফিলটা হবে না, ফিলিংটা হবে না, এখানে হবে ফিল। বোঝা গেল? তাহলে হি বা শি ডাজন্ট ফিল এনি পেন, সে কোনো ব্যথা অনুভব করে না, ঠিক আছে? চল নেক্সট কোয়েশ্চেন, আই অ্যাম হোপিং ইট ওন্ট রেইন। আমি আশা করছি যে বৃষ্টি হয়তো হবে না, এটা কিন্তু বাংলায় বোঝাচ্ছে, কিন্তু আই অ্যাম হোপিংটা হয় না, বিকজ হোপ ইজ অলসো আ স্ট্যাটিক ভার্ব। তাহলে এখানে কী হবে, এই জায়গাটা ভুল আছে, তাহলে আনসার হবে আই হোপ ইট ওন্ট রেইন। আই হোপ, হোপিং কিন্তু হবে না। নেক্সট নাম্বার 5, কি বলেছে, হোয়ার আর ইউ কিপিং ইউর মানি ওয়েন ইউ গো আউট। তুমি যখন বাইরে যাও, তুমি টাকা পয়সাগুলো কোথায় রাখো? তাহলে রাখছো এই ফর্মে কিন্তু আসবে না, ঠিক আছে? এটা কিন্তু এই জায়গাটা ভুল আছে। কী আছে, কী হবে এই জায়গাটা, হোয়ার ডু ইউ, এখানটাও একটু মিস্টেক আছে, কারণ দেখো এই মিস্টেকটা হলো বলে এই জায়গাটাও কিন্তু মিস্টেক হয়ে গেল। তো আমাদের নিয়ম কি, আমাদের নিয়ম হচ্ছে ফার্স্ট মিস্টেকটা ক্যাচ করা, কারণ সেটা ঠিক করলে বাকিটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, রাইট? তাহলে আনসারটা কী হবে, হোয়ার ডু ইউ, এখানে হবে কিপ। হোয়ার ডু ইউ কিপ ইউর মানি, সেন্সটা এরকম আসছে যে তুমি কোথায় টাকা রাখছো, কোথায় টাকা রাখছো এটা কিন্তু হবে না, কোথায় টাকা রাখো যখন তুমি বাইরে যাও, এই ফর্মে আসবে, ঠিক আছে? তাহলে হোয়ার ডু ইউ কিপ ইউর মানি ওয়েন ইউ গো আউট, রাইট? এই কটা রইল। চলো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমি ওয়ান ওয়ার্ডে চলে আসবো লাস্ট। চলো আজকের ওয়ান ওয়ার্ড কী কী আছে দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট যেটা ওয়ান ওয়ার্ড দেওয়া আছে সেটা হচ্ছে অ্যালিমনি। আমরা অনেক সময় শুনি পেপারে, অনেক সময় লেখা থাকে অ্যালিমনি দিয়েছে, হি হ্যাজ পেড অ্যালিমনি টু হিজ ওয়াইফ। এই যে অ্যালিমনি, এটা লিগাল টার্ম। এটা মানে কি যে আফটার সেপারেশন বা লিগাল সেপারেশন যখন হয়, ডাইভোর্স হয় বেসিক্যালি, ডাইভোর্সের পর কিন্তু লিগালি ভরণ পোষণ দিতে হয় স্বামীকে তার স্ত্রীকে, স্বামীর দিতে হয় তার স্ত্রীকে। তাহলে অ্যালাউয়েন্স পেড টু ওয়াইফ অন লিগাল সেপারেশন, এক ধরনের ভাতা বা ভরণ পোষণ দেওয়া হয় লিগাল সেপারেশনের পর, যেটা লিগালি মানে হাজব্যান্ডকে দিতে হয় তার ওয়াইফকে, দ্যাট ইজ কল্ড অ্যালিমনি, রাইট? নেক্সট হচ্ছে অ্যামেচার। অ্যামেচার মানে হচ্ছে ম্যান হু ডাজ আ থিং ফর প্লেজার নট ফর প্রফেশন, কোনো প্রফেশনাল পারপাসে নয়, নিজের প্লেজারের জন্য কোনো কিছু কাজ যদি করে তাহলে হচ্ছে অ্যামেচার। ধরো বললাম যে মিস্টার রহমান ইজ অ্যান অ্যামেচার পোয়েট, ঠিক আছে? তাহলে যেটা বলছিলাম যে মিস্টার রহমান ইজ অ্যান অ্যামেচার পোয়েট, তার মানে কি মিস্টার রহমানের কিন্তু প্রফেশন পোয়েট্রি নয় বা কম্পোজিং পোয়েমস নয়, মিস্টার রহমানের শখ বা প্লেজার পান, উনি কিন্তু পোয়েম লিখে বা পোয়েট্রি রচনা করে, রাইট? তাহলে মিস্টার রহমান ইজ অ্যান অ্যামেচার পোয়েট, শখের কবি যাকে বলি আমরা, ঠিক আছে? শখে কোনো কাজ করলে দ্যাটস অ্যামেচার। নেক্সট হচ্ছে আর্কাইভস। আর্কাইভস মানে হচ্ছে কি বলতো, একটা স্টোর হাউস,
যেখানে বেসিক্যালি গভর্নমেন্টের এবং অন্যান্য জায়গারও বলতে পারো ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন, ইম্পর্টেন্ট এভিডেন্সেস এগুলো কিন্তু স্টোর করা থাকে, রাইট? সেটাকে আমরা আর্কাইভস বলি। দেখবেন নিউজ পেপারেরও আর্কাইভ হয়। আর্কাইভে গেলে আমরা অনেক ব্যাকডেটেড নিউজ পেপার পড়তে পারবো, ঠিক আছে? 2010 সালের নিউজ পেপার যদি আমি খুঁজতে যাই তাহলে আমাকে নিউজ পেপারে আর্কাইভে যেতে হবে, সফট কপিও আছে, হার্ডও থাকে এজেন্সির কাছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আর্কাইভস। নেক্সট হচ্ছে ডোটাজ বা অনেকে ডোটেজ বলে। এটা মানে হচ্ছে বাংলায় একটা শব্দ হচ্ছে ভীমরতি হওয়া। বেশি বয়স হয়ে গেলে না, মানে কি বলবো, বয়সকালে বাচ্চাদের মতো অ্যাক্ট করা, অনেকে এরকম হয় দেখবে। এটা ইটস নট এ ফল্ট পার্টিকুলারলি, মানে এটা হয়, ইট হ্যাপেন্স অ্যাকচুয়ালি। যখন একটা এক্সট্রিম এজ হয়ে যায় তখন মানে বাচ্চাদের মতো বা লাইক এ চাইল্ড অ্যাক্ট করে, সেটা চাইল্ড লাইক অ্যাক্টিভিটি হবে, ইচ্ছে করে করে না, ইট হ্যাপেন্স ডিউ টু এক্সট্রিম এজ। তাহলে এই স্টেজটাকে বা টাইমটাকে আমরা বলবো ডোটেজ, রাইট? নেক্সট হচ্ছে গ্রেগারিয়াস। গ্রেগারিয়াস মানে হচ্ছে অ্যানিমেলস যখন দলে দলে থাকে, দলে দলে যখন অ্যানিমেলস মুভ করে তখন তাকে বলে গ্রেগারিয়াস, রাইট? চল নেক্সট হচ্ছে নাম্বার 6, কি বলেছে? অনারারি। অনারারির বাংলা হচ্ছে অবৈতনিক, রাইট? তার মানে কি পোস্ট উইদাউট রেমুনারেশন, বিনা পয়সায় কাজ করা হচ্ছে অবৈতনিক। অনেক জায়গায় অনেক চ্যারিটি মিশন, এই জায়গায় অনেক স্কুলে টিচাররা পড়ান, তারা কিন্তু অনারারি টিচার্স, মানে দে আর নট পেড ফর দেয়ার সার্ভিস, রাইট? অনারারি। নেক্সট হচ্ছে ইনকরিজিবিলিটি। ইনকরিজিবিলিটি মানে হচ্ছে যেটাকে ঠিক করা যাবে না, মানে দ্যাট হুইচ ক্যান নট বি রেকটিফাইড, ক্যান নট বি কারেক্টেড, মানে স্টেট অফ বিং বিয়ন্ড রিফর্মস অর কারেকশনস। এখান থেকে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে ইনকরিজিবল। ইনকরিজিবল মানে কি? যেটাকে রেকটিফাই করা যায় না। ইউ আর ইনকরিজিবল মানে তোমাকে শোধরানো যাবে না, বা ইউ ক্যান নট বি রেকটিফাইড, রাইট? সেখান থেকে নাউন ফর্মে এসছে ইনকরিজিবিলিটি, মনে রাখবে। নেক্সট হচ্ছে অনেক পরীক্ষা এসছে, এটা বহু পরীক্ষায়, স্টাফ সিলেকশন কমিশন, WBCS, এক্ষেত্রে এই কোয়েশ্চেন অনেকবার এসছে, ম্যাগনাম ওপাস। ম্যাগনাম ওপাস মানে হচ্ছে একটা গ্রেট পিস অফ আর্ট বা গ্রেট ওয়ার্ক অফ আর্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে গিভিং আনডিউ ফেভার টু ওয়ান্স ওন কিথ অ্যান্ড কিন। এটা খুব ইউজ হচ্ছে আজকাল, তোমরা জানো, মিডিয়াতে, টিভিতে। নেপোটিজম, পেপারেও অনেক লেখালেখি আমরা পড়ি। নেপোটিজম মানে হচ্ছে স্বজন পোষণ, নিজের দলের লোককে বা নিজের রিলেটিভের লোককে আমি জায়গা করে দেবো, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলোকে বলা হয় স্বজন পোষণ বা নেপোটিজম। নেক্সট লাস্ট, আ পার্সন হু ফরসেক্স রিলিজিয়ন, যে ধর্ম ত্যাগ করে। বেসিক্যালি রেনিগ্রেড, এই ওয়ার্ডটা হচ্ছে রেনিগেড। রেনিগেডটা খুব নেগেটিভ সেন্সে ইউজ করি আমরা। একটা ওয়ার্ড আছে, আমি লিখে দিই, ট্রেটার। ট্রেটার মানে হচ্ছে দেশদ্রোহী, ওয়ান হু গোজ এগেইনস্ট দ্য কান্ট্রি বা নেশন। তো দেশদ্রোহীকে আমরা ট্রেটার বলি। তো রেনিগেড কিন্তু এক প্রকার ট্রেটারও বলা যায়। আর ধর্মকে অবজ্ঞা করে, মানে না, এবং দেশের বিরুদ্ধে যায়, দ্যাট ইজ রেনিগেড। তো এই হচ্ছে মোটামুটি আজকের লেসন। তো আমি একটুখানি ছোট্ট করে সাম আপ করে দিই যেগুলো আমরা শিখলাম। কি শিখলাম আমরা আজকে টেন্স কী জিনিস জানলাম, এবং বেসিক্যালি প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম। 4টে সাব ক্যাটাগরি রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো সব আমরা কিন্তু ধাপে ধাপে জানলাম, রাইট? কিছু এক্সেপশনস রয়েছে, রুলস রয়েছে, ওগুলো দেখে নেবে, এক্সাম্পলসগুলো খুব ভালো করে পড়বে। আর এরর কারেকশন আমি PDF-এ দিচ্ছি হোমওয়ার্কের সঙ্গে, সেগুলো কিন্তু খুব ভালো করে করে জমা দাও। ফর ফার্দার ডাউটস প্লিজ লেট আস নো অন আস্ক মি, অ্যান্ড তোমরা কন্ট্যাক্ট করবে বঙ্গ শিক্ষাকে, এবং যা যা তোমাদের প্রবলেম বা ডাউট থাকবে সেগুলো আমরা সলভ করবো, সেগুলো নিয়ে আবার একটা সেশন আমরা করবো, রাইট? কারণ টেন্সটা খুব ভালো করে কিন্তু বুঝতে হবে। ওকে, আর কিছু আমি ওয়ান ওয়ার্ড দিলাম, সেগুলো ভালো করে পড়ো অ্যান্ড কিপ ইন মাইন্ড। আজকের জন্য এইটুকুই রইল। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো।